বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই। উপন্যাসটির আজ ১১তম পর্ব। গ্রেবারের ঘুম ভেঙে গেল। ভগ্নস্তূপের ওপর কার যেন সতর্ক পায়ে শব্দ শুনল। আস্তে আস্তে ও কম্বলের নিচে থেকে বেরিয়ে এলো। এলিজাবেথ ঘুমের ঘোরে পাশ ফিরে শুল। গ্রেভার ক্যানভাসের নিচে দিয়ে পথের দিকে তাকিয়ে রইল। হয়তো পোলম্যান ফিরছেন, চোরও হতে পারে। গেস্টাপো হওয়াও বিচিত্র কিছু নয়। ওরা সাধারণত এই সময়েই আসে। যদি গেস্টাপো হয়, পোলম্যানকে ও সতর্ক করে দিতে পারবে। হঠাৎ আবছা আঁধারে দেখল দুটো ছায়ামূর্তি দুটো বারান্দা অতিক্রম করে যেতেই গ্রেভার লাফিয়ে উঠল এবং যতটা সম্ভব নিঃশব্দে খালি পায়ে ও তাদের অনুসরণ করল। কিন্তু কিছুটা যাবার পরেই গ্রেভার হোঁচট খেল। চকিতে একটা ছায়ামূর্তি ঘুরে দাঁড়ালো। কে কে ওখানে? কণ্ঠস্বরে ও পোলম্যানকে চিনতে পারল। আমি হের পোলম্যান, আমি এর্নেস্ট গ্রেভার। তুমি এত রাত্রিরে? কি ব্যাপার? বিশেষ কিছু নয়। গ্রেভার সংকুচিত হল। বোমায় বাড়িটা নষ্ট হয়ে যাবার পর কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম ২-১ রাত্রিরের জন্য আপনি যদি আমাদের। তুমি আর কে? আমি আর আমার স্ত্রী। কয়েকদিন আগে আমি বিয়ে করেছি। নিশ্চয়ই নিশ্চয়ই। অন্ধকারে পোলম্যানের চোখ দুটো স্পষ্ট দেখা গেল। উনি কিন্তু আর কিছু বললেন না। চুপচাপ দাঁড়িয়ে কি যেন ভাবলেন। তারপর ধীরে ধীরে চুলের মধ্যে আঙুল চালালেন। গ্রেভার অধৈর্য হয়ে উঠল। আপনি কিন্তু আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন না। আমিও সব কিছু ভাবছি না। পোলম্যান আবার চুপ করলেন। তারপর হঠাৎ যেন মনস্থির করে ফেললেন। ঠিক আছে, এসো। পোলম্যান চাবি খুলে গ্রেভার এবং তার সঙ্গের ভদ্রলোককে ভেতরে প্রবেশ করতে বললেন। তারপর দরজাটা আবার ভেতর থেকে চাবি দিয়ে বন্ধ করে দিলেন। অন্ধকারে দেশলাইয়ের কাঠি জেলে বাতি ধরালেন। তোমার স্ত্রী এখন কোথায়? বাইরে, রাস্তার ধারে বারান্দায় ঘুমোচ্ছে। সঙ্গে বিছানা এনেছিলাম। কোনো রকমে একটা তাঁবুর মতো ব্যবস্থা করে নিয়েছি। সবার আগে তোমাকে কিছু বলা দরকার এর্নেস্ট। পোলম্যান ঘরের মাঝখানে স্থির হয়ে দাঁড়ালেন। এখানে তোমাদের খুঁজে পাওয়া গেলে বিপদ হতে পারে। আমি জানি। পোলম্যান গলাটা পরিষ্কার করে নিলেন। বিপদ আমার জন্যে। সন্দেহের তালিকায় আমার নাম আছে। জানি। তোমার স্ত্রীও কি সে কথা জানে? গ্রেভার একটু চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ। অন্য লোকটি এতক্ষণ ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। এবার যেন ওর নিঃশ্বাসের শব্দ শোনা গেল। পোলম্যান পরিচয় করিয়ে দিলেন। এর্নেস্ট গ্রেভার, আরে জোসেফ। সম্পূর্ণ নাম আমি বলবো না, এবং তোমার না জানাই ভালো। গ্রেভার অবাক বিস্ময়ে ওর দিকে তাকালো। বয়স ৪০ বয়স, ইহুদি, রোগা পাকানো চেহারা, কোথায় যেন একটা ব্যক্তিত্বের ছাপ সুস্পষ্ট। গ্রেভারের দিকে তাকিয়ে জোসেফ মৃদু হাসল। পোলম্যান বললেন, তুমি বোধহয় জানো না এর্নেস্ট, পুলিশ এখন আমাকে খুঁজছে। এরকম অবস্থায় তোমাদের এখানে খুঁজে পেলে মারাত্মক বিপদ হতে পারে। অবশ্য আমি বলছি না আজই কিছু হবে, কিন্তু জোর করে কিছু বলা যায় না। গ্রেভার চুপ করে রইল। পোলম্যান নিঃশব্দে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি ভেবো না এর্নেস্ট, আমি এড়িয়ে যেতে চাচ্ছি। আমি জানি, আমি নিজের জন্য ভাবছি না। কয়েকদিনের মধ্যেই আমাকে সীমান্তে ফিরে যেতে হবে। আমি ভাবছি এলিজাবেথের জন্যে। ওকে যে করেই হোক বাঁচাতে হবে। আমার মনে হয় বিপদের কোনো ঝুঁকি না নিয়ে আজ রাতটা বাইরেই কাটিয়ে দিন। জোসেফ বলল। আশ্চর্য ভারী ওর কণ্ঠস্বর। গ্রেভার ভাবতেই পারিনি এত ভরাট হতে পারে ওর গলার স্বর। গ্রেভার বলল, আজকে রাত্রিরের জন্যে কোনো অসুবিধে হবে না। তাহলে ওখানেই কাটিয়ে দিন। কাল ক্যাথেরিনেন কীর্থে গিয়ে খোঁজ নেবেন। গির্জার কিছুটা ভেঙে গেলেও নিচের তলার ঘরগুলো এখনো অক্ষত আছে। সেই ভালো এর্নেস্ট। পোলম্যান যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। জোসেফ আবার আমার চেয়েও সব খুব ভালো জানে। ঠিক আছে, তাই করব। হঠাৎ বৃদ্ধার জন্য গ্রেভারের মায়া হলো। এভাবে বিব্রত করার জন্য আমি সত্যিই দুঃখিত হের পোলম্যান। যদি কিছু প্রয়োজন হয় ভোরবেলায় চলে এসো। প্রথমে দুটো আস্তে টোকা দেবে, তারপরে দুটো জোরে। আমি ঠিক শুনতে পাবো।
অসংখ্য ধন্যবাদ। গ্রেবার ফিরে এলো। এলিজাবেথ তখনও অঘরে ঘুমোচ্ছে। গ্রেবার ওর গালে আলতো করে একটা চুমু দিল। 6টার সময় এলিজাবেথের ঘুম ভাঙল। রাস্তা দিয়ে বিশ্রী শব্দ করতে করতে একটা দুধের গাড়ি চলে গেল। এলিজাবেথ আড়মোড়া ভাঙল। চমৎকার ঘুমিয়েছি। ও মা, আমরা এখানে? হ্যাঁ, ইয়েন প্লাটসে। এলিজাবেথ দুষ্টুমি করে হাসল। এই আজ রাত্রিরে আমরা কোথায় ঘুমোবো? সারাদিন সময় আছে, খুঁজে পেতে একটা জায়গা ঠিক বার করব। এলিজাবেথ উপুর হয়ে শুলো। মুখটা রাখল দুহাতের নিচে। ক্যানভাস আর কোটের ফাঁক দিয়ে চুইয়ে এসেছে ভোরের স্নিগ্ধ আলো। বাইরে চড়ুইগুলো কিচিরমিচির করে ডাকছে। এলিজাবেথ ক্যানভাসের একটা কোণ তুলে দেখল। তারপর আবার দুষ্টুমি করে হাসল। জিপসিদের মতন আমরাও আজ রোমাঞ্চের নেশায় মাতাল হয়ে উঠেছি। ঠিক এমনি যদি চিরদিন থাকতে পারতাম, খুব মজা হতো, তাই না? হ্যাঁ, জানো, কাল রাত্রিরে পোলম্যানের সঙ্গে দেখা করেছিলাম। উনি বলেছেন কিছু প্রয়োজন হলে জানাতে। আমাদের কফি তো আছে। হ্যাঁ, তাহলে আর কিচ্ছু লাগবে না। এলিজাবেথ এবার উঠে বসল। ব্যাগ থেকে ছোট আয়না বার করে মুখ দেখল। তারপর চিরুনি দিয়ে চুল আঁচড়ে গ্রেবারের দিকে তাকিয়ে ছোট্ট করে হাসল। আমি এখনই মুখ ধুয়ে আসছি। এলিজাবেথ চলে যেতেই গ্রেবার বিছানা গুটিয়ে ফেলল। স্টোভে কফির জল বসালো। হঠাৎ মনে হলো এলিজাবেথের রেশন কুপনগুলোও আনতে ভুলে গেছে। একটু পরে এলিজাবেথ ফিরে এলো। ওর টলটলে মুখটা মনে হচ্ছে শিশির ভেজা গোলাপের পাপড়ির মতো। এই কুপনগুলো কি তোমার কাছে আছে? না তো, ড্রেসিং টেবিলের নিচের খোপে ছিল। আমি ওগুলো আনতে ভুলে গেছি। গ্রেবারের মুখ দেখে এলিজাবেথ হেসে ফেলল। তাতে কি হয়েছে? টিফিনের সময় বেরিয়ে আবার কয়েকটা নতুন কুপন সংগ্রহ করে নেব। ও জন্যে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তার মানে তুমি আজ কারখানায় যাবে নাকি? যাব না, বোমার জন্যে আমাদের কোনো ছুটি নেই। ও তো প্রতিদিনই পড়ছে। তোমার কারখানার কাঁথায় আমি আগুন ধরিয়ে দেব। সে আমিও পারি, তার জন্যে কোনো কৃতিত্বের দরকার হয় না। না, তুমি আজ যাবে না। কাল বিমান আক্রমণের সময় তোমার কোনো বিপদ আপদ ঘটেছে কিনা কে জানতে পারছে। আমাদের কারখানায় ডাক্তার, পুলিশ আছে। ওরা যদি কোনো রকমে জানতে পারে আমি ওদের ঠকিয়েছি, শাস্তি পেতে হবে। বাড়তি কাজ করাবে, ছুটি দেবে না। জাতীয়তাবাদী রীতিনীতির শিক্ষার জন্যে চাই কি বন্দি শিবিরেও পাঠাতে পারে। এলিজাবেথ মগে গরম জল ঢেলে কফি তৈরি করল। যারা একবারে শাস্তি ভোগ করছে, অকারণে তারা আর কোনোদিন কাজ কামাই করে না। এবার মনে মনে ভাবল, এই সব কিছুই ওর বাবার জন্যে। ও চায় না ওর কোনো ক্ষতি হোক। এবার মুখে কিছু বলল না, কেবল কঠিন হয়ে উঠল ও শানিত চোখের দৃষ্টি। কফি নাও। এ কি, তুমি রাগ করেছ? গ্রেবার ঘাড় নাড়ল। রাগ করো না এর্নেস্ট। আমি বুঝি তোমার ছুটি শেষ হয়ে এসেছে এবং যতক্ষণ তুমি এখানে আছো আমার উচিত তোমার কাছে থাকা। কিন্তু কারখানায় না যাওয়ার সাহস আমার নেই এর্নেস্ট। তোমার যথেষ্ট সাহস আছে এলিজাবেথ। আর কোনো কিছু না অপেক্ষা করার চেয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকা অনেক ভালো। কথাটা খুব ভালো বুঝতে না পারলেও গ্রেবারের চোখে মুখে ফুটে ওঠা নিঃশব্দ যন্ত্রণা এলিজাবেথের দৃষ্টি এড়িয়ে গেল না। তাই ওর গলাটা নিবিড় করে জড়িয়ে ধরে আদর করল, চুমু দিল। আমার সময় হয়ে গেছে এর্নেস্ট, আমি যাই। এসো। এলিজাবেথ দ্রুত হাতে মোজা জুতো পরে নিল। আজ সন্ধেবেলায় আমরা কোথায় দেখা করব? হ্যাঁ, এটা একটা প্রশ্ন বটে। গ্রেবার ভাবল, আবার আমাদের নতুন করে শুরু থেকে শুরু করতে হবে। আমি বরং কারখানার কাছে তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু কোনো কারণে তুমি যদি না আসতে পারো, তাহলে ক্যাথেরিন কির্কে একবার খোঁজ নিও। আমাদের আরও দু একটা জায়গা ঠিক করে রাখা উচিত। বলা যায় না কখন কি হয়। অন্তত আমরা খবর রেখে যেতে পারবো। পোলম্যানের বাড়িতে খবর রেখে যাওয়াটা সবচেয়ে সহজ হতো, কিন্তু নিরাপদ নয়। বিন্ডিং, হ্যাঁ, এদিক থেকে বরং বিন্ডিংয়ের বাড়ি অনেক বেশি নিরাপদ। তুমি তো ওর বাড়িটা জানো। প্রয়োজন হলে ঠিক আছে, আমি বরং আজকে ওর সঙ্গে একবার দেখাই করব। এলিজাবেথ দুষ্টুমি করে হাসল। বুঝেছি। গ্রেবারও হেসে ফেলল। বিশ্বাস করো, ওর কথা আমার মনেই ছিল না। কিন্তু খাবার কিছু নিতান্ত না হলেই নয়। এই, আমার কিন্তু দেরি হয়ে গেছে, আমি চলি। যাও, আর এদিকের জন্যে কিছু ভেবো না। এলিজাবেথ খানিকটা এগিয়ে যাবার পর গ্রেবার চেঁচিয়ে বলল,
কোথায় কোথায় দেখা করবে মনে আছে তো? হ্যাঁ, কারখানা, ক্যাথরিনের কির্কে কিংবা বিন্ডিং এর বাড়িতে। রেবার হাত তুলল। ঠিক আছে। রেবার তাকিয়ে দেখল এলিজাবেথ দ্রুত পায়ে রাস্তাটা পেরিয়ে যাচ্ছে। আফ্রিকার গ্রাম্য মেয়েদের মতো ওর হাঁটার ভঙ্গিটাও ভারী সুন্দর। কেমন যেন একটা ছন্দ আছে। নির্মেঘ নীলিম আকাশ, সকালের রোদে মিঠে একটা আমেজ, মাকড়সার জালের ওপর শিশির বিন্দুগুলো টলটল করছে। রাস্তা পেরিয়ে এলিজাবেথ এবার ছুটতে শুরু করল। তারপর পথের বাঁকে হারিয়ে গেল। গ্রেবারের মনে হলো ও যেন যুদ্ধ সীমান্তে চলে গেল। আবার কবে ফিরবে কেউ বলতে পারে না। ৮টার সময় পোলম্যান নিজেই এলেন। জানতে এলাম তোমাদের কিছু খাওয়া হয়েছে কিনা। সামান্য কিছু রুটি। ধন্যবাদ, রুটি আমাদের অনেক রয়েছে। যদি কোনো অসুবিধা না হয়, ক্যাথরিনের কির্কে যাবার আগে এই জিনিসপত্রগুলো আপনার ওখানে একটু রেখে যেতে চাই। স্বচ্ছন্দে। রেবা জিনিসপত্র সব ভেতরে বয়ে নিয়ে এলো। পোলম্যান বললেন, সম্ভবত তুমি যখন ফিরবে আমি হয়তো তখন থাকব না। তবু দিনের বেলায় যখনই ফেরো প্রথমে দুটো আস্তে, পরে দুটো জোরে টোকা দিও। জোসেফ ঠিক শুনতে পাবে। এখানে এসেও এভাবে পথে পথে ঘুরতে হবে আমি ঠিক ভাবতে পারিনি। পোলম্যান ম্লান হাসলেন। জোসেফ এমনিভাবে ৩ বছর কাটাচ্ছে। মাসের পর মাস ও ইলেকট্রিক ট্রেনে রাত্রি কাটিয়েছে। সারাক্ষণই ওকে ঘুরে ঘুরে কাটাতে হয়েছে। এর ফাঁকে ফাঁকে যখনই সময় পেয়েছে ১৫-২০ মিনিট করে ঘুমিয়ে নিয়েছে। বিমান আক্রমণ শুরু হবার পর থেকে এখন আর তাও সম্ভব হচ্ছে না। রেবা ঝোলা খুলে খাবারের একটা টিন বার করল। এটা জোসেফকে দেবেন। মাংস? কেন, তোমার লাগবে না? না, এটা ওকেই দেবেন। ওর মতো মানুষদের সবার আগে বাঁচতে হবে। নইলে যুদ্ধ যখন শেষ হবে কারা আবার দেশকে নতুন করে গড়বে? তখন আমাদের অনেক কিছু আবার শুরু থেকে শুরু করতে হবে। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর দীর্ঘশ্বাস ফেললেন। শুধু জার্মানি নয়, পৃথিবীর অনেক দেশকেই আবার শুরু থেকে শুরু করতে হবে। আমরা ওদের শুধু টুকরোই করেছি, অধিকার করতে পারিনি। তুমি ঠিকই বলেছ এর্নস্ট। মানুষের ইতিহাস কোনোদিন ছেড়ে কথা কইবে না। নিশ্চয়ই, স্বেচ্ছাচারীর প্রতিটি রক্তের ঋণ তাকে শোধ করে দিয়ে যেতে হবে। আশ্চর্য, পোলম্যান উজ্জ্বল গর্বিত চোখে তাকালেন। এই তোমরাই এতদিন আমার চোখে ছিলে সেই ছোট্টটি, চিরতরুণ। এ অঞ্চলে একটা বাড়ি ছাড়া আর কোথাও কোনো ক্ষতি হয়নি। সকালে সোনালি রোদে সারা বাগান ঝলমল করছে। বাঁচের শাখাগুলো দুলছে হাওয়ায়। জংকুইল ফুটেছে। কি একটা গাছ একঝাঁক সাদা প্রজাপতির মতো গুচ্ছ গুচ্ছ ফুলে ছেয়ে আছে। খাঁচায় মুনিয়াগুলো ডাকছে। ফোয়ারার স্তব্ধ জলে প্রতিবিম্বিত হচ্ছে ওপরের নীলিম আকাশ। শুধু বিল্ডিংয়ের বাড়ির একটা অংশই যা ভেঙে গুড়িয়ে গেছে। এ বাড়িটার কোনোদিন যে কোনো ক্ষতি হতে পারে গ্রেবার যেন স্বপ্নেও ভাবেনি। পায়ে পায়ে ও এগিয়ে এলো। তারপর মুহূর্তের জন্যে থমকে দাঁড়ালো। সামনের দরজাটা ভেঙে দুমড়ে গেছে। ঘাই হরিণের শশাক শৃঙ্খটা ছিটকে এসে পড়েছে বাগানের সবুজ ঘাসে। যেন এইমাত্র ওটাকে সে কবর দিয়ে গেছে। বিজয়ী আদিবাসীর কারুকার্য করা নিশানের মতো দরজার পর্দাটা উঁচু গাছের ডালে হাওয়ায় পতপত করে উঠছে। রেবার পেছন দিক দিয়ে ঘুরে এলো। দেখল রান্নাঘরের দরজাটা খোলা। ভেতরে কে যেন ডুকরে ডুকরে কাঁদছে। ফ্রাউ ক্লাইনার্ট? কেউ সাড়া দিল না। কান্নার শব্দ আরো বেড়ে উঠল। ফ্রাউ ক্লাইনার্ট! পরিচারিকাকে এবার দেখা গেল দরজার সামনে। এলোমেলো রুক্ষ চুল, চোখের পাতা দুটো কান্নায় ভেজা। গ্রেবার বিস্মিত হলো। কি হয়েছে ক্লাইনার্ট? পরিচারিকা কোনো জবাব দিল না। আলফন্সের কি কিছু হয়েছে? উনি মারা গেছেন হের গ্রেবার। গ্রেবারের গলার ভেতরটা যেন শুকিয়ে এলো। মারা গেছে? এমন হাসি খুশি, এমন উচ্ছল, আমি যেন এখনো বিশ্বাস করতে পারছি না। কিন্তু কেমন করে হলো? উনি তখন ভাড়ার ঘরে ছিলেন। ভাড়ার ঘরটা তো ওপরে? হ্যাঁ। ও সিডেল প্লাটসের চোরাকুঠুরিতে গেল না কেন? ওটা তো খুব কাছেই ছিল। উনি বোধহয় ভেবেছিলেন কিছু হবে না। তাছাড়া ক্লাইনার্ট ইতস্তত করল। সঙ্গে একজন মহিলাও ছিলেন। তখন তো দুপুর। হ্যাঁ, আগের দিন রাত্রির থেকে উনি এখানে ছিলেন। দারুণ রূপসী। হের কমান্ডার আবার রূপসী মেয়েদের অত্যন্ত পছন্দ করতেন। দুপুরের খাওয়া দাওয়ার পরেই বিমান আক্রমণ হয়। মহিলাটিও কি মারা গেছেন? হ্যাঁ। ক্লাইনার্ট করুণ চোখে তাকালো।
দুজনের কারুর গায়েই তখন জামা কাপড় কিছু ছিল না এবং ওইভাবেই ওদের উদ্ধার করা হয়। বিশ্বাস করুন, আমার তখন কিছুই করার ছিল না। আমার সবচেয়ে খারাপ লাগছে, হেড কমান্ডার তার সামরিক পোশাক পরারও সুযোগ পাননি। তাতে কিছু এসে যায় না। যদি মরতেই হয়, এর চেয়ে ভালোভাবে মরা সম্ভব কিনা আমি জানি না। ওর তো তখন খাওয়া হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, উনি খুব তৃপ্তি করেই খেয়েছিলেন। তাহলেই বুঝতে পারছেন, এর চাইতে ভালোভাবে মরা আর সম্ভব নয়। তাই বলছিলাম, এখন আর মিছিমিছি কেঁদে কোনো লাভ নেই। কিন্তু উনি বড্ড তাড়াতাড়ি চলে গেলেন, হেয়ার গ্রেবার। সবসময়ই তাই মনে হয়। এমনকি কারো ৯০ বছর বয়সেও একথা মনে হতে পারে। ওর মৃতদেহটা এখন কোথায়? কফিনে। আপনি দেখবেন? চলুন। রান্নাঘরের মধ্যে দিয়ে ওরা ভাড়ার ঘরে এসে প্রবেশ করল। যত টুকরো কাঠ ঝেঁটিয়ে জড়ো করা হয়েছে এক কোণে, তাকে এলোমেলো হয়ে রয়েছে টিনের খাবার, মদের বোতল, ভেঙে ছড়িয়ে ছিটে নষ্ট হয়েছে তার চাইতেও বেশি। ঘরের মাঝখানে রয়েছে আখরোট কাঠের তৈরি সুন্দর একটা কফিন। গ্রেবার অবাক হয়ে গেল। এত তাড়াতাড়ি কফিনটা জোগাড় করলেন কোত্থেকে? পার্টির অফিসার বন্ধুরাই সংগ্রহ করে এনেছেন। এখান থেকেই ওকে কবর দেয়া হবে? হ্যাঁ, পরশুদিন ৯টার সময়। আমি তখন উপস্থিত থাকার চেষ্টা করব। ফ্রাউ ক্লাইনার্ট খুশির চোখে তাকালো। হের কমান্ডারের মৃত আত্মা তাতে শান্তি পাবেন। উনি আপনাকে খুবই পছন্দ করতেন। অথচ কেন, আমি নিজেই জানি না। উনি বলতেন আপনি নাকি একমাত্র ব্যক্তি যিনি নিজে থেকে কখনো ওর কাছে কিছু চাননি। তাছাড়া আপনিও ছেলেবেলার বন্ধু, একজন প্রকৃত সৈনিক। গ্রেবার খানিকক্ষণ কফিনের সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। খারাপ লাগলেও ও অনুতপ্ত হতে পারল না। হের গ্রেবার, বলুন। এগুলো আমি আপনার জন্য আলাদা করে রেখেছি। ওরে বাবা, এ তো অনেক কিছু দেখছি। নিয়ে যান, নইলে হাতে হাতে সবাই নিয়ে চলে যাবে। আপনি কিছু রাখতে পারতেন। প্রচুর রয়েছে। তাছাড়া আমার নিজের বলতে কেউ নেই। আর মদ আমি খাই না। কিন্তু উনি বেঁচে থাকলে সব আপনাকেই দিতেন এবং দিয়ে খুশি হতেন। তাছাড়া আমি চাই না ওর অফিসার বন্ধুরা দেখুক এখানে এত টিনের খাবার বা মদের বোতল পাহাড় হয়ে জমে রয়েছে। সে কথা যদি বলেন তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এত নিয়ে যাব কি করে? একবারে না পারেন ২-৩ বারে নিয়ে যাবেন। কোনো রকম সংকোচ করবেন না। আপনি সৈনিক, এতে আপনার সম্পূর্ণ অধিকার আছে। নিশ্চয়ই, গ্রেবার ভাবল। এলিজাবেথ, জোসেফ, পোলম্যানেরও এতে অধিকার আছে এবং না নেয়াটাই হবে সবচেয়ে বোকামি। কিছুটা পথ অতিক্রম করে আসার পর হঠাৎ গ্রেবারের মনে হলো, ভাগ্যিস ও বিন্ডিংয়ের বাড়িতে আশ্রয় নেয়নি, নইলে আজ ওরও কবর খোঁড়া হতো বিন্ডিংয়ের কবরের পাশে। জোসেফ দরজা খুলে দিতেই গ্রেবার অবাক হয়ে গেল। আপনি কি করে জানতে পারলেন? দরজার এই ফুটোটায় আমি চোখ লাগিয়ে বসেছিলাম। দূর থেকে আপনাকে আসতে দেখলাম। গ্রেবার তার হাতের জিনিসপত্র টেবিলের ওপর নামিয়ে রাখল। আপনার উপদেশের জন্য ধন্যবাদ। আজ সকালে আমি ক্যাথরিন কির্কে গিয়েছিলাম। গির্জার ধর্মযাজক বলেছেন রাতে আমাদের শোবার ব্যবস্থা করে দেবেন। ধর্মযাজক বলতে? বেশ সুন্দর দেখতে একজন তরুণ? না, বরং খুব বৃদ্ধ। বেঁচে গেছেন। উনি ওই ছেলেটির বাবা। ছেলেটি মহাশয়তান, সম্ভবত গেস্টাপোর গুপ্তচর। অথচ ওর বাবা আমাকে ৭ দিন গির্জার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। গ্রেবার কাগজের মোড়ক খুলল। সার্ডিন আর হেরিং মাছের কৌটোগুলো সাজিয়ে রাখল টেবিলের ওপর। তারপর আর চোখে তাকিয়ে দেখল জোসেফের উদাস চোখের দৃষ্টি যেন কোন সুদূরে উধাও হয়ে গেছে। এগুলো আমরা ভাগাভাগি করে নিতে পারি। আমার এক এসএস কমান্ডার বন্ধুর কাছ থেকে পাওয়া উপহার। জোসেফ কোনো উত্তর দিল না। গ্রেবার বলল, সম্প্রতি অবশ্য মারা গেছে। জোসেফ চুপ করে রইল। ও কিন্তু অন্য এসএসদের মতো নয়। জোসেফ মুচকি হাসল। অনেক সময় বন্দি শিবিরে এসএস প্রহরীরাও বন্দীদের সঙ্গে ভালো ব্যবহার করে এবং বীভৎস অত্যাচারের তুলনায় তখন ওদের অনেক সৎ মনে হয়। আমি যে বন্ধুর কথা বলছি, ও কিন্তু জীবনে কখনো রাইফেলই ধরেনি। তার কোনো দরকারও হয় না। এবার গমগম করে উঠল জোসেফের সেই ভরাট কণ্ঠস্বর। হায়নারা চিরকাল হায়নাই থাকে। মানুষ কিন্তু তার ব্যতিক্রম। যে মানুষ খুন করে, খুনি হয়ে সে জন্মায় না। অনেক সময় পারিপার্শ্বিকতার চাপে পড়ে সে খুন করতে বাধ্য হয়। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখেছি। গ্রেবার জোসেফের মুখের দিকে তাকিয়ে দেখল অগ্নিস্ফুলিঙ্গের মতো ওর চোখ দুটো জ্বলজ্বল করছে।
আমি জানি আপনি আমাকে ঘৃণার চোখেই দেখবেন। আপনি কিন্তু ভুল করছেন, জোসেফ খুব শান্ত স্বরে বলল। কাউকে ঘৃণা করতে গেলে কোনো কিছুকে প্রচণ্ড ভালোবাসতে হয় এবং ঘৃণা করার আগে সেই ভালোবাসার যোগ্য হতে হয়। গ্রেবার প্রতিটি শব্দ একটু একটু করে উপলব্ধি করার চেষ্টা করল। তাই একটু নীরবতার পরও বলল, আসলে আমি আপনার জন্যে সামান্য কিছু করতে চাই। আমার জন্য তেমন কিছু করার নেই। আমি একা, হয় ধরা পড়ব নয়তো টিকে যাব। এমন নৈর্ব্যক্তিক ভঙ্গিতে ও কথাটা বলল যেন অপরিচিত কেউ কিংবা কোনো আগন্তুকের সঙ্গে কথা বলছে। আপনার আত্মীয় পরিজন কেউ নেই? ছিল সবই, ভাই, দু বোন, বাবা মা, স্ত্রী, ছোট একটা বাচ্চা। বাচ্চাটাই শুধু মারা গেছে স্বাভাবিকভাবে। দুজনকে পিটিয়ে মারা হয়েছে বন্দি শিবিরে, বাকি সবাইকে হত্যা করা হয়েছে গ্যাস চেম্বারে। রেবা চমকে উঠল। গ্যাস চেম্বারে? গ্যাস চেম্বারে, আগের মতো থমথমে স্বরে জোসেফ বলল। কণ্ঠস্বরে কোথাও কোনো উত্তাপ নেই, নেই কোনো গ্লানিমা। একটু নিস্তব্ধতার পর ও দীর্ঘশ্বাস ফেলল। কেবল আমি যা পালাতে পেরেছিলাম। এই মুহূর্তে গ্রেবারের মনে হলো ওর কিছু বলার নেই। সব কথা যেন শেষ হয়ে গেছে। অপলক চোখে সারি সারি বইগুলোর দিকেও তাকিয়ে রইল। জোসেফ শান্তস্বরে জিজ্ঞেস করল, আপনি কি যুদ্ধ সীমান্তেই ফিরে যাবেন? হ্যাঁ, যুদ্ধ সীমান্তেই আমাকে ফিরে যেতে হবে, যাতে আপনার মতো মানুষদের শিকার করে ফেরা শয়তানগুলো আরও কিছুদিন ক্ষমতার আসনে গ্যাঁট হয়ে বসে থাকতে পারে। জোসেফ কোনো জবাব দিল না। এবং আমাকে যেতে হবে, যেহেতু আমি চাই না ওরা আমাকে গুলি করে মারুক। আমি যদি আত্মগোপনও করি, ওরা আমার বাবা মা, আমার স্ত্রীকে গুলি করে মারবে কিংবা বন্দি শিবিরে নিয়ে যাবে। জোসেফ নিশ্চুপ। আমাকে যেতে হবে, যেহেতু আমার কোনো যুক্তিই নয়, আর ওদের চোখে মানবিকতার কোনো মূল্য নেই। আপনি হয়তো আমাদের অবজ্ঞার চোখে দেখবেন। আপনি এই ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছেন কেন? জোসেফ টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালো। তাছাড়া ঘৃণা বা অবজ্ঞার কোনো প্রশ্নই আসে না। আমি কি পোলম্যানকে অবজ্ঞা করেছি? নিজের জীবন বিপন্ন করে যারা রাতের পর রাত আমাকে গোপনে আশ্রয় দিয়েছে, আমি কি তাদের ঘৃণা করেছি? ওরা যদি আমাকে অবজ্ঞার চোখে দেখত, এককভাবে আমি কি বাঁচতে পারতাম? হঠাৎ চুপ করে জোসেফ বিচিত্র ভঙ্গিতে হাসল। সে হাসির গভীরতা স্পর্শ করে গেল গ্রেবারের প্রতিটি রক্তস্রোত। আপনি কিন্তু এ প্রসঙ্গে বেশি আলোচনা করবেন না। এখনও সে সময় আসেনি। আর নিজেকে কখনো দুর্বল করবেন না। মনে রাখবেন, বিপদের দিনে নিজেকে বাঁচাতে হবে সবার আগে, ঠিক যেমন প্রয়োজন আজকের দিনে টিনের এই খাবারের। আচ্ছা, আপনাকে যদি আমার একটা পুরনো পোশাক আর পরিচয়পত্রটা দিই, কাজে লাগবে? প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন? ধন্যবাদ, আপাতত আমার এসব কিছু লাগবে না। আমার কিন্তু কোনো অসুবিধে হবে না। কৈফিয়ত চাইলে বলবো পুড়ে কিংবা হারিয়ে গেছে। না, সেজন্য নয়। আয়রন ফ্রন্টের একজন রোমানিয়ান সভ্য হিসেবে আমাকে পার্টির ভেতরে ঢুকে কাজ করতে হবে। পোলম্যানের সঙ্গে আমার কথাও হয়ে গেছে। এসব ব্যাপারে ওর আবার দারুণ মাথা। এবার মনে মনে চমকে উঠল। হের পোলম্যানকে এ আলোকে ও কোনোদিন বিচার করে দেখেনি। তাছাড়া তাহলে ফ্রেজেনবুর্গও কি কমিউনিস্ট পার্টির সদস্য? জোসেফ জিজ্ঞেস করল, আপনার বিছানাপত্র কি এখন সঙ্গে নিয়ে যাবেন? আপনি তো এখানে রয়েছেন। না, আমি একটু বেরুবো। আর 10 মিনিট অপেক্ষা করুন। আমাকে আরেকবার যেতে হবে। মদের বোতল আর সিগারেটের প্যাকেটগুলো নিয়ে আসা হয়নি। সিগারেট? হ্যাঁ, খুব ভালো কয়েক প্যাকেট বিদেশি সিগারেট আছে। জোসেফের মুখের চেহারা এখন যেন বদলে গেল। একটু একটু করে স্বপ্নাচ্ছন্ন হয়ে উঠল ওর আয়ত চোখ দুটো। অনেকদিন কোনো ভালো সিগারেট খাইনি। কখনো কখনো সারাদিনে একটা সিগারেটও জোটাতে পারিনি। খাদ্যের চাইতে ওর প্রয়োজন আমার কাছে কোনো অংশে কম নয়। জোসেফ মুচকি হাসল। নিশ্চয়ই, সিগারেটের জন্য আর খানিকক্ষণ আমি স্বচ্ছন্দে অপেক্ষা করে যেতে পারি। এলডা স্ট্রাসে ধরে গ্রেবার মন্থর পায়ে পথ হাঁটছিল। তখন বিকেল 5টা। সারাটা দিন একটা আস্তানার খোঁজে ও হন্যে হয়ে ঘুরেছে। কোথাও কিছু জোগাড় করতে পারেনি। শেষে ক্লান্ত হয়ে ও আশা ছেড়ে দিলে। এদিকটায় ধ্বংসের চেহারা আরও ব্যাপক, আরও নগ্ন। সারির পর সারি ভগ্নস্তূপ। রাস্তাটা মরুভূমির মতো খাঁ খাঁ করছে। আনমনে পথ হাঁটতে হাঁটতে হঠাৎ ও চমকে উঠল। প্রথমটায় গ্রেবার বিশ্বাসই করতে পারেনি। দেখল বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে ছোট একটা দোতলা বাড়ি। পুরনো আমলের হলেও বাড়িটা সম্পূর্ণ অক্ষত। রাস্তা থেকে একটু দূরে চারদিকে বাগান ঘেরা।
বসন্তের কচি পাতায় হিন্দোলিত হচ্ছে দেবদারুর শাখাগুলো। এ যেন বিস্তীর্ণ ধ্বংসের মাঝে ছোট্ট একটা শ্যামলী মরুদ্যান। ফটকের দুপাশে লাইলাকের ঝোপ, সবে কুঁড়ি ফুটতে শুরু করেছে। বেড়াটার কোথাও কোনো ক্ষতি হয়নি। দোতলার বারান্দায় একটা বিজ্ঞাপন ঝুলছে, পান্থনিবাস। বাগানের ফটক পেরিয়ে গ্রেবার পায়ে পায়ে এগিয়ে এলো। সমস্ত ব্যাপারটাই ওর কাছে কেমন যেন অলীক একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। দরজা জানলার একটা কাঁচও ভাঙেনি। দুপাশে জংকুইল, ভায়োলেট আর গোলাপ ফুটেছে। খোলা দরজার সামনে বাদামি রঙের একটা শিকারি কুকুর ঘুমোচ্ছে। হঠাৎ মনে হলো এ সবকিছু ও যেন এর আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় ও তা মনে করতে পারল না। তবে অনেক অনেক দিন আগে। কে জানে, হয়তোবা স্বপ্নেও দেখে থাকতে পারে। দরজা পেরিয়ে ও ভেতরে প্রবেশ করল। কেউ নেই, ঘরটা খালি। 3টে টেবিল ঘিরে কয়েকটা চেয়ার পাতা। দেয়ালের গায়ে তাকের ওপর কয়েকটা গ্লাস উপুর করে রাখা রয়েছে। কোথাও কোনো বোতল নেই, না দেয়ালে টাঙানো একটা ছবি। সবকিছুতে ধুলোর আস্তরণ পড়েছে। কুকুরটা ঘুম ভেঙে আগেই ঘেউ ঘেউ করে ডেকে উঠেছিল। এবার মাঝামাঝি বয়সের এক ভদ্রমহিলাকে নিচে নেমে আসতে দেখে গ্রেবার আশ্বস্ত হলো। ম্লান দারিদ্র্যের প্রচ্ছন্ন একটা ছাপ থাকলেও শান্ত সৌম্য চেহারা। পাতলা ঠোঁটের প্রান্তে চারিত্রিক ঋজুতার ছাপ সুস্পষ্ট। হাইল হিটলারের পরিবর্তে উনি শুধু বললেন সুসন্ধ্যা। সত্যিই তাই। সারাদিনের উদ্বিগ্ন ক্লান্তি-শ্রান্তির পর ওর মনে হলো নিঃসন্দেহে এটা সন্ধ্যা। তাছাড়া তৃষ্ণায় বুকের কলজেটা ওর টাকটাক করছিল। ধুলোয় গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। প্রথমে ভেবেছিল কিছু পানীয় নেবে, কিন্তু এখন মনে হচ্ছে মৃত্যু সীমানার বাইরে রমণীয় এই সন্ধ্যাটা ও এলিজাবেথের সঙ্গে কাটাবে এই সুন্দর শ্যামলী মরুদ্যানে। আচ্ছা, রাত্রের জন্য এখানে খাবার কিছু পাওয়া যাবে? ভদ্রমহিলা ইতস্তত করলেন। দেখুন, সত্যি বলতে কি এখন ওপাট প্রায় তুলে দিয়েছি বললেই চলে। তাছাড়া বিশেষ কিছু নেইও। আমাদের কুপন আছে, আমার আর আমার স্ত্রীর দুজনেরই। যদি বলেন তো কৌটোর খাবারও নিয়ে আসতে পারি। আমাদের অবশ্য মটরশুঁটি তো চমৎকার। বহুদিন মটরশুঁটির স্যুপ খাইনি। ভদ্রমহিলা হাসলেন, মায়ের হাসির মতো মিষ্টি, অথচ নিঃশব্দ যন্ত্রণায় ভেজা নির্মম এক টুকরো হাসি। আপনার যদি সত্যি কোনো অসুবিধা না হয় নিশ্চয়ই আসবেন। ইচ্ছে করলে বাগানেও বসতে পারেন। খুব ভালো হবে। আমরা তাহলে কি 8টায় আসব? মটরশুঁটির স্যুপের জন্যে ঘড়ির কাঁটা মিলিয়ে না এলেও চলবে। আপনাদের যখন খুশি আসবেন। পিয়ানোওয়ালা বাড়ির সামনের দরজাটায় এসে গ্রেবার দেখল ওর নামে একটা চিঠি পিন দিয়ে গাঁথা রয়েছে। ওপরে মার হাতের লেখা। সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। চিঠিটা হাতে নিতেই বুকের রক্ত ওর চলকে উঠল। প্রকম্পিত হাতে খামের মুখটাও ছিঁড়ে ফেলল। খুবই সংক্ষিপ্ত চিঠি। মা জানিয়েছেন কাল ভোরে ওরা শহর ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখনো জানেন না, শুধু সতর্কতার জন্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ও যেন কিছু না ভাবে। গ্রেবার তারিখটা দেখল, ওর ছুটির কয়েকদিন আগে লেখা। চিঠিতে বিমান আক্রমণের কোনো উল্লেখ নেই। এ ব্যাপারে মা আবার ভীষণ সতর্ক, যাতে আপত্তিকর কোনো শব্দ সরকারি মহল না খুঁজে পায়। চিঠিটা ধীরে ধীরে মুড়ে ও পকেটে রাখল। যাক, ওরা তাহলে বেঁচে আছেন। গ্রেবার গভীর একটা শ্বাস নিল। মনে হলো ভারী একটা বোঝা যেন ওর কাঁধ থেকে নেমে গেল। ও চারদিকে তাকালো। সারাটা হাকেনস্ট্রাসে এখন মনে হচ্ছে কেমন যেন অন্যরকম। এই যে সীমান্ত সৈনিক! পাগল ওয়ার্ডেনের হঠাৎ কণ্ঠস্বরে গ্রেবার চমকে উঠল। এখনো বেঁচে আছেন তাহলে? হ্যাঁ, আপনারই মতন। চিঠিটা পেয়েছেন? হ্যাঁ, গতকাল দুপুরে এসেছিল। আমি পিন দিয়ে গেঁথে রেখেছি। অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনার পেন্সিলে লেখা আগের চিঠিটা এবার খুলে ফেলি। জায়গার ভীষণ টানাটানি। 5 জন ইতিমধ্যেই ফিরে গেছে। না, আর 2 দিন অপেক্ষা করুন। আপনাকে অনেক সময় দেয়া হয়েছে। হঠাৎ ওয়ার্ডেন গম্ভীর হয়ে গেল। 3টে বাচ্চা সমেত একজন বিধবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিজ্ঞাপনের জন্য একটা জায়গা দরকার। তাহলে আমারটা খুলে ফেলুন। ওয়ার্ডেন চিঠিটা তুলে গ্রেবারের হাতে দিল। গ্রেবার চিঠিটা ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। ওয়ার্ডেন হা হা করে উঠল। পাগল না মাথা খারাপ? এরকম জিনিস কেউ কখনো ছেড়ে? এটা ছেঁড়া মানেই নিজের ভাগ্যকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলা। এটা রাখলেই দেখবেন ওরাও রয়ে গেছেন। গ্রেবার স্তম্ভিত বিস্ময়ে পাগলের মুখের দিকে তাকালো। সেদিনের সেই তিক্ত অভিজ্ঞতার পর ভেবেছিল যতটা সম্ভব ওকে এড়িয়ে চলবে। কিন্তু
এখন এটাকে নিতান্তই একটা কুসংস্কার বলে ও উড়িয়ে দিতে পারল না। কাগজটাও সযত্নে মুড়ে রাখল খামের মধ্যে। অথচ জানেন, ওয়ার্ডেনের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। সবাই আমাকে পাগল বলে। আপনিও প্রথমে তাই ভেবেছিলেন, এখন দেখলেন তো শেষ পর্যন্ত আপনার চিঠি এলো। গ্রেবার কোনো প্রতিবাদ করল না, নিঃশব্দে ওর মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর গভীর একটা দীর্ঘশ্বাস বুকে চেপে ও ফিরে এলো। আসার পথে ভাবল, বাবা মার বেঁচে থাকার কথাটা ও এলিজাবেথকেই কিছু বলবে না। কারখানার কাছাকাছি এসে পৌঁছতেই এলিজাবেথের সঙ্গে দেখা হয়ে গেল। ওকে এখন ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। গোধূলির রাঙা আলো এসে পড়েছে ওর সারা মুখে। পার্কটাকে মনে হচ্ছে স্বাভাবিকের চাইতে বড়, আর ধ্বংসলীন বাড়িগুলো আগের চেয়ে আরও মর্মস্পর্শী। আমি আবার কয়েকদিনের ছুটি পেয়েছি এর্নস্ট। এলিজাবেথ ফিসফিস করে বলল, ছুটি? কতদিনের? পরশু থেকে 3 দিন। তোমার ছুটি শেষ 3 দিন। গ্রেবার থমকে দাঁড়ালো, দেখল এলিজাবেথের দু চোখে অশ্রু টলটল করছে। এলিজাবেথ, তুমি... আমি ওদের সব বুঝিয়ে বলছি এর্নস্ট, যদিও এই 3 দিন আমাকে পরে পুষিয়ে দিতে হবে, কিন্তু তাতে কিছু এসে যাবে না। গ্রেবার কোনো উত্তর দিল না, দিতে পারল না। দুজনে পরস্পরের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। দুজনেরই বুকের অতল থেকে মুচড়ে উঠছে নিঃশব্দ যন্ত্রণা। কাল বৈশাখীর ঘূর্ণিঝড়ের মতো পাকিয়ে পাকিয়ে উঠছে ব্যর্থ হতাশা, যার থেকে ওরা মুক্তি পেতে চেয়েছিল, যাকে ওরা সযত্নে এড়াতে চেয়েছিল, শেষ পর্যন্ত যার মুঠোর মধ্যে ওদের আত্মসমর্পণ করতে হলো। তবু গ্রেবারের মনে হলো, এই হতাশার গহন গভীর থেকে যেন উতলে উঠছে কোমল ভালোবাসা, কবস্ন একটা প্রতীতি। তাহলে শেষ 3টে দিন আমরা অন্তত একসঙ্গে কাটাতে পারবো? হ্যাঁ এর্নস্ট, এই 3টে দিনই আমাদের জীবনে অক্ষয় হয়ে থাক এলিজাবেথ। গ্রেবার নিবিড় করে ওর কাঁধটা জড়িয়ে ধরল। তারপর দুজনে নিঃশব্দে পাশাপাশি হেঁটে চলল। পোড়ো বাড়ির নির্জন একটা জানলায় বেলা শেষে সূর্যটা রঙিন পর্দার মতো ঝুলছে। আজ আমরা কোথায় ঘুমাবো এর্নস্ট? গির্জায়, কিন্তু তার আগে আমরা এখন একটা নতুন জায়গায় যাব। এটার কথাই তুমি বলেছিলে? হ্যাঁ, সত্যি চমৎকার। এলিজাবেথ কপালের ওপর থেকে চুলগুলো সরিয়ে নিল। ঠিক যেন রূপকথার মতো মনে হচ্ছে। ভেবেছি এই রম্য মরুদ্যানেই আমরা দুজনে সন্ধ্যাটা কাটিয়ে দেব। চামেলির মতো কি যেন একটা ফুলের গন্ধে বাতাস ম ম করছে। একটু আগে কে যেন গাছের গোড়ায় গোড়ায় জল দিয়েছে। কুকুরটা এবার ছুটে এসে দুজনের পোশাক শুকল। তারপর অস্পষ্ট একটা কুঁই কুঁই শব্দ করল। বোঝা গেল না এটা ওর আনন্দের অভিব্যক্তি না দুঃখের বহিঃপ্রকাশ। ফ্রাউ ভিট্টেস মৃতহাস্যে দুজনকে নিঃশব্দে আহ্বান জানালেন। উনি এখন পোশাকের ওপর সাদা একটা আচ্ছাদন পরেছেন। উনি জিজ্ঞেস করলেন, আপনারা বাগানেই বসবেন তো? হ্যাঁ, এলিজাবেথ সুন্দর করে হাসল। তার আগে যদি সম্ভব হয় আমি একটু হাত মুখ ধুয়ে নিই। নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। উনি গ্রেবারের দিকে ফিরে তাকালেন। আপনি বরং এই দিক দিয়ে পেছনের বাগানে চলে যান। এলিজাবেথকে নিয়ে উনি দোতলায় উঠে গেলেন। গ্রেবার পাশের দরজা দিয়ে পেছনের বাগানে এলো। গ্রেবার অবাক হয়ে গেল। বাইরে থেকে বোঝাই যায় না বাগানটা এত বড়। গালচের মতো সবুজ ঘাসে ঢাকা মসৃণ মেঝে ঝকঝক তকতক করছে। চারদিকে উঁচু উঁচু দেবদারু গাছ দিয়ে ঘেরা। হঠাৎ দেখলে মনে হবে প্রাচীন অরণ্য দেয়াল দিয়ে ঘেরা কোনো দুর্গ। দূরে দূরে দু একটা লাইলাকের ঝোপ। বাগানের ঠিক মাঝখানে ধবধবে সাদা চাদর ঢাকা একটা ছোট টেবিল। দুপাশে দুটো চেয়ার। টেবিলের ওপর প্লেট, গ্লাস, পাশে ঢাকা একটা জলের পাত্র। পাত্রের গায়ে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। গ্রেবার 1 গ্লাস জল গড়িয়ে খেল। যেমন ঠান্ডা তেমনি স্বাদ। বুক যেন জুড়িয়ে গেল। এলিজাবেথ ফিরে এলো। এটা তুমি কেমন করে খুঁজে পেলে এর্নস্ট? গ্রেবার হাসল। হঠাৎ করেই? এলিজাবেথ ঘাস মারিয়ে পায়ে পায়ে ঝোপের দিকে এগিয়ে গেল। হাত দিয়ে কুড়িগুলো আলতো করে স্পর্শ করল। এই দেখো কেমন সুন্দর কুড়ি এসেছে। হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে গ্রেবার। মনে মনে ভাবল, তখন আমি আর এখানে থাকব না। এলিজাবেথ ফিরে এলো। গ্রেবার সুগন্ধি সাবানের মৃদু গন্ধ পেল। গন্ধটা যেন ওর প্রস্ফুটিত যৌবনের। ওকে এখন অনেক সতেজ আর সুন্দর দেখাচ্ছে। এলিজাবেথ চপল চোখে হাসল। জানো, এখানে আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এটা যেন আগে কোথায় দেখেছি। প্রথম দেখার পর আমারও ঠিক তাই মনে হয়েছিল এলিজাবেথ।
মনে হচ্ছে এর আগে যেন এখানে এসেছি। তুমি, আমি, আমরা দুজনে। ঠিক এই বাগানটায়। হয়তো খুব ছোটবেলায়। তবু এখন যেন স্পষ্ট মনে পড়ছে। এলিজাবেথ গ্রেবারের কাঁধে আলতো করে মুখ রাখল। আহ, জীবনের শেষ কটা দিন যদি দুজনে এমন শান্তিতে একটু কাটাতে পারতাম। গ্রেবার কিছু বলল না, শুধু ওর নরম চুলে হাত বুলিয়ে আদর করল। ফ্রাউ ভিট্টে খাবার নিয়ে এলেন। গ্রেবার ওর হাতে কয়েকটা রেশন কুপন গুজে দিল। এগুলো আপনি রেখে দিন। এতগুলো আমার লাগবে না। ফ্রাউ ভিট্টে সংকুচিত হলেন। মটরশুঁটি আমার ঘরে আগে থেকেই ছিল, শুধু চিনির জন্য 2-1টা কুপন হলেই চলে যাবে। না না, এগুলো আপনি সব রেখে দিন, আমাদের কোনো অসুবিধে হবে না। আপনারা ইচ্ছে করলে পান করতেও পারেন, এখনো কয়েক বোতল বিয়ার আছে। অপূর্ব, অপূর্ব! রেবার বাচ্চাদের মতো খুশিতে চেঁচিয়ে উঠল। এমনি একটা স্নিগ্ধ পরিবেশে বিয়ার না হলে ঠিক জমে না। গ্রেবারের ছেলে মানুষই দেখে দুজনেই হেসে ফেলল। ফ্রাউ ভিট্টে গাঢ় চোখে গ্রেবারের দিকে তাকালেন। একদিকে নিঃসঙ্গ মাতৃত্ব, অন্যদিকে শোভন ব্যক্তি মানুষ যেন উপচে পড়ছে। ধীর পায়ে উনি ভেতরে চলে গেলেন। রক্তমেঘে বেলা শেষের সূর্য ডুবে গেছে অনেক আগেই। সায়াহ্নের মৃদুল হাওয়ায় গাছের পাতাগুলো তিরতির করে কাঁপছে। কোথায় যেন একটা কোকিল ডেকে ডেকে সাড়া হচ্ছে। আজ দুপুরে স্টেশনের পথে ঠিক এমনি ডাক শুনে গ্রেবারের কান্না পেয়ে গিয়েছিল, কিন্তু এখন কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। গ্রেবার ট্রে থেকে ঝোলের পাত্রটা নামিয়ে নিয়ে ঢাকনা খুলল। ঘন করে রাধা মটরশুঁটি আর বোলাগনা সসেস। না, আজ সবকিছুরই কোনো তুলনা হয় না দেখছি। গ্রেবার খানিকটা করে ঝোল প্লেট দুটোয় ঢেলে নেয়। ফ্রাউ ভিট্টে বিয়ার দিয়ে গেলেন। বোতল খুলে গ্রেবার দুটো গ্লাস ভর্তি করল। ওরা গ্লাস দুটো তুলে নিয়ে পান করে। বেশ সুন্দর ঠান্ডা বিয়ার। পরস্পরের মুখের দিকে তাকিয়ে ওরা নিঃশব্দে আহার করল। ধীরে ধীরে আঁধার ঘনিয়ে এলো। আকাশে শত্রু বিমান খুঁজে ফেরা একটা তীব্র আলোর রেখা মেঘের বুক চিরে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে গেল। থেমে গেছে কোকিলের গান। রাত্রি শুরু হলো। ঝোলের পাত্রটা ভরে দেবার জন্যে ফ্রাউ ভিট্টে ফিরে এলেন। এ কি, আপনারা কিছুই খেতে পারেননি দেখছি। মোটেই তা নয়, রেবার প্রতিবাদ করল। ঝোলের পাত্রটা প্রায় ফাঁকা করে এনেছি। না না, ভালো করে পেট ভরে খান, এই তো খাবার বয়স। আমি আপনাদের জন্য একটু স্যালাড আর পনির নিয়ে আসছি। আকাশে এবার চাঁদ উঠল। এলিজাবেথ হাসতে হাসতে বলল, যা কিছু চাওয়ার সবই এখানে রয়েছে দেখছি। এই চাঁদ, বাগান, টেবিলে সাজানো খাবার, এখনো সারা রাত্রি পড়ে রয়েছে আমাদের জন্যে। সত্যি এনোস্ট, এত সুখ আমি যেন সহ্য করতে পারছি না। এমনি ভাবেই সারা জীবন সবাই বাঁচতে চায় এলিজাবেথ। বিশেষ অর্থে এটা নতুন কিছু নয়। হয়তো তাই, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে যেহেতু এখান থেকে ধ্বংসের কোনো চিহ্ন চোখে পড়ছে না। যুদ্ধ শেষ হলে আমরা ঠিকভাবে বাঁচার চেষ্টা করব। হয়তো এমন কোনো শহরে যাব যেখানে ধ্বংসের কোনো চিহ্ন থাকবে না, যেখানে বোমার ভয়ে কেউ মুখ লুকোবে না। আমরা হয়তো সন্ধ্যাবেলায় দুজনে হাত ধরাধরি করে রাস্তা দিয়ে হেঁটে যাব, আর দোকানের শার্সিগুলো আলোয় ঝলমল করবে। তখন রাত্রেও আলোয় পরস্পরের মুখ দেখতে কোনো অসুবিধে হবে না। ওরা আমাদের কোথাও যেতে দেবে না এনোস্ট। কেন নয়, এমনি বেড়াতে যাব, যেমন ধরো সুইজারল্যান্ডে। এলিজাবেথ বাতাসে ঢেউ খেলিয়ে হাসল। হিস, আমাদের কত যেন টাকা। টাকাটা আনতে কোনো সমস্যা নয়। আমরা একটা ভালো ক্যামেরা নিয়ে যাব, ছবি তুলে বিক্রি করব। দিন 15 কাটিয়ে দেয়া মোটেই শক্ত কিছু নয়। এলিজাবেথ বাচ্চা মেয়ের মতো ঠোঁট ফোলালো। হা হা, আমার জামা কাপড় আর 2-1টা গয়না বুঝি লাগবে না? ফ্রাউ ভিট্টে স্যালাড আর পনির নিয়ে এলেন। এখানে আপনাদের ভালো লাগছে তো? ভীষণ। আমরা কিন্তু আরও খানিকক্ষণ এখানে থাকব। যতক্ষণ খুশি। আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি, অবশ্য ম্যাল্ট কফি। ওরে বাব্বা! গ্রেবার চোখ বড় বড় করে তাকালো। এই যে দেখছি একেবারে বেনির সঙ্গে মাথা। পাগল ছেলে। ফ্রাউ ভিট্টে হাসতে হাসতে চলে গেলেন। 11টা নাগাদ ওরা মুরুদ্যান ছেড়ে বেরিয়ে আসলো। আকাশে তখন নিঃসঙ্গ একলা চাঁদ। আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। ওদের আসতে দেখে গির্জার তরুণ যাজক গজগজ করল। ভেতরে এখন আর একটুও জায়গা নেই। গ্রেবার তাকিয়ে দেখল এ সকালেই সেই বৃদ্ধ নন। সম্ভবত ছেলে জোসেফকে যে ধরিয়ে দেবার চেষ্টা করেছিল। মুখের আদলে বৃদ্ধের সঙ্গে একটা মিলও রয়েছে। তীক্ষ্ণ নাক, পরিষ্কার কামনো চিবুক। আমরা ভেতরের বাগানেও ঘুমোতে পারি।
ইচ্ছে করলে ঘুমোতে পারেন, কিন্তু ওখানে অনেকেই ঘুমোচ্ছে। ধন্যবাদ। গ্রেবার তার জিনিসপত্র সংগ্রহ করে নিল। তরুণ জিজ্ঞেস করল, আপনারা কি বিবাহিত? কেন বলুন তো? গ্রেবার অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। এটা ঈশ্বরের আবাসভূমি। এখানে স্ত্রী পুরুষদের আলাদা আলাদা ঘুমোতে হবে। বিবাহিত হলেও? হ্যাঁ, বিবাহিত হলেও। কিন্তু বাগানে? বাগানও গির্জার অন্যতম অংশ। কিন্তু আপনাদের দেখে তো বিবাহিত বলে মনে হচ্ছে না। রেবার কোনো কথা না বলে বিয়ের সার্টিফিকেটটা বার করে দিল। তরুণ আলোর নিচে গিয়ে পড়ে দেখল, তারপর ফিরে এলো। খুব অল্পদিন বিয়ে হয়েছে দেখছি। কেন? এরও আবার কোনো বিধিনিষেধ আছে নাকি? নিশ্চয়ই। গির্জায় বিয়ে না হলে। দেখুন, রেবার চাপা গর্জন করে উঠল, বেশি ওস্তাদি করার চেষ্টা করবেন না। আমরা অত্যন্ত ক্লান্ত, শুতে চললাম। যদি কিছু করার থাকে কাল সকালে করবেন। কি ব্যাপার বীরেন্দ্রি, এত গোলমাল কিসের? বৃদ্ধ যাজক হঠাৎ ঘুম ভেঙে কখন ওদের পেছনে এসে দাঁড়িয়েছেন কেউ টের পায়নি। কণ্ঠস্বরে গ্রেবার ঘুরে দাঁড়ালো। ও ভেবেই পেল না বয়সের ভারে জীর্ণ শীর্ণকায় এই বৃদ্ধ কেমন করে একজন আত্মগোপনকারী পলাতককে 7 দিন গোপনে আশ্রয় দিতে পারেন। তরুণ সমস্ত ব্যাপারটা ওকে বুঝিয়ে বলল। উনি হাত তুলে ওকে থামাবার চেষ্টা করলেন। ঠিক আছে, ঠিক আছে, আজকে রাত্রিটার মতো ওদের ঘুমোতে দাও। তারপর যদি কোনো অসুবিধে হয়। বৃদ্ধ গ্রেবারের দিকে ফিরলেন। কাল রাত 9টার সময় আপনি 7 নম্বর ডকফোমে আমার সঙ্গে দেখা করবেন। বলবেন পাস্টর বীরেন্দ্রিকের সঙ্গে দেখা করতে চাই। কোনো না কোনো ব্যবস্থা আমি নিশ্চয়ই করতে পারব। অসংখ্য ধন্যবাদ। বৃদ্ধ তরুণ যাজককে বললেন, যাও, এদের বাগানের পথটা দেখিয়ে দাও। প্রথমে ছোট একটা দরজা, তারপর লম্বা টানা বারান্দা পেরিয়ে ওরা বাগানে এসে পৌঁছল। সারা বারান্দায় কোথাও এতটুকু পা ফেলার জায়গা নেই। কাতারে কাতারে লোক সার দিয়ে ঘুমোচ্ছে। তরুণ বারান্দার ওপর থেকেই দেখিয়ে দিল, ওই দিকটা কবরখানা। দেখবেন ওখানে আবার শোবেন না যেন। দুজনের বিছানা আলাদা আলাদা করবেন, আর পোশাক পরিচ্ছদ কিছু খুলবেন না। জুতোও না? জুতোর কথা আলাদা। ওরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। চারদিকে নাক ডাকার বিচিত্র শব্দ। উঁচু বারান্দা আর বাগানের ধার ঘেঁষে গ্রেবার দুটো বিছানা পাতল। বিছানা বলতে ঘাসের ওপরেই একটা ক্যানভাস, অন্যটায় কম্বল পেতে তার উপর চাদর ঢাকা দিল। এলিজাবেথ হাসল। গ্রেবার মুখ তুলল। কি ব্যাপার, হাসছো যে? দেখো, বিছানা দুটো যেন ঠেকে না। ও, এই কথা? ওর বলার ভঙ্গি দেখে গ্রেবারও হেসে ফেলল। আর জামা কাপড় একদম কিচ্ছু খুলবে না? হুম, একদম নয়। ঝুলাঝুলি দেয়ালের একপাশে রেখে গ্রেবার জুতো জোড়া খুলল। তারপর এলিজাবেথকে ডাকল, এসো, শোবে এসো। সমস্ত নিস্তব্ধতা ছাপিয়ে হঠাৎ মহিলা কণ্ঠে শোনা গেল একটা উচ্চকিত আর্তনাদ। না, না, না! আ! কে যেন চাপা গলায় বলল। চুপ, চুপ, কিচ্ছু হয়নি। এলিজাবেথ প্রথমে ভয় পেয়ে গ্রেবারকে জড়িয়ে ধরেছিল। এবার ভুল বুঝতে পেরে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। না, ঘুমিয়েও মানুষের জীবনে শান্তি নেই। এবার দুজনে টান টান করে নিজেদের মেলে দিল। সারাদিনের ক্লান্তি যেন এখন ভর করে এলিজাবেথের দু চোখের পাতায়। গির্জার ভাঙা চূড়ার আড়ালে 4টা ঢাকা পড়েছে। ক্রুশ দেয়া সারি সারি কবরগুলো জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। গ্রেবার মাথা তুলল। এই, হুম। ঘুমোওনি? না। ভয় করছে? হুম। এসো, আমার কাছে এসো। কিন্তু ওরা যদি জানতে পারে? নিকুচি করেছে ওদের জানাজানির। তুমি আমার বুকের মধ্যে মুখ রেখে ঘুমোলে ভয় করবে না, এটাই সবচেয়ে বড় কথা। গোলাপছোপে পাখিদের কলকাকুলিতে গ্রেবারের ঘুম ভেঙে গেল। সূর্য তখনও ভালো করে ওঠেনি। ঝোলা খুলে এবার স্টোভ বার করল। ভাবল কেউ উঠে পড়ার আগেই প্রাথমিক কাজগুলো সেরে ফেলবে। তার আগে একটু জল চাই। মগ নিয়ে ও চারদিকে তাকালো। তরুণ ঠিকই বলেছিল, ডান দিকে কেবল মেয়েরা ঘুমুচ্ছে। বাঁ দিকে একটু খোঁজাখুঁজি করতেই জলের কলটাও দেখতে পেল। ক্রুশবিদ্ধ যিশুর মর্মর একটা মূর্তি, তার নিচেই কল। অদূরে কে একজন হাঁ করে ঘুমোচ্ছে। কপালে দগদগে পোড়ার দাগ। একটা পা নেই, কাঠের পাটা পাশে খোলা রয়েছে। ভোরের প্রথম আলোয় ওর পালিশ করা কাঠের পাটা ঝকঝক করছে। গ্রেবার যখন ফিরে এলো, দেখল এলিজাবেথ উঠে পড়েছে। বিছানাপত্র গুটিয়ে রেখেছে একপাশে। ওকে এখন ভারী সুন্দর দেখাচ্ছে। কোথাও কোনো ম্লানিমা নেই। এমন নিঃসারে ঘুমিয়েছে যে জামা কাপড়েও কোনো ভাঁজ পর্যন্ত পড়েনি।
দুজনে পরস্পরের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। গ্রেবার বলল, এই বেলা শিগগির চলে যাও, কলটা ফাঁকা আছে। চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এলিজাবেথ হাসল। তোমাকে দেখাতে হবে না, আমি খুঁজে নেব। তুমি বরং জিনিসপত্রগুলোর ওপর চোখ রাখো, নইলে কেউ আবার হাওয়া করে দেবে। এলিজাবেথ এগিয়ে গেল। গ্রেবারও ছন্দিল হাঁটার দিকে অপলক চোখে তাকিয়ে রইল। হঠাৎ ও চেঁচিয়ে উঠল, ওদিকে নয়, ওদিকে নয়, সোজা বাঁ দিক দিয়ে চলে যাও। স্টোভ জেলে ও কফির জল বসালো। তারপর হাতে হাতে জিনিসপত্রগুলো গুছিয়ে নিল। পাউরুটি কেটে মাখন মাখালো। রুটি, মাখন, কফি সবই বিন্ডিংয়ের বাড়ি থেকে আনা। আশ্চর্য, বিন্ডিং বরাবরই ওকে সাহায্য করতে চেয়েছিল, অথচ ওকেও ঠিক পছন্দ করতে পারেনি। এলিজাবেথ ফিরে এলো। বাহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে তো। দোস্তর মতো আসল বিন কফি। নিশ্চয়ই বিন্ডিংয়ের বাড়ি থেকে আনা। অবশ্যই, এবং সম্পূর্ণ সৈনিকি কায়দায় তার সদ্ব্যবহার করা হচ্ছে। এলিজাবেথ হাসল। দুজনে ঘাসের ওপর পাশাপাশি বসে প্রাতরাশ সেরে নিল। এলিজাবেথ এবার গ্রেবারের পিঠে ঠেস দিয়ে বসল। তাই, এখানে সিগারেট খেলে কিছু বলবে না তো? দেখলে নিশ্চয়ই বারণ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, আমরা নির্দ্বিধায় ধূমপান করতে পারি। দরকার নেই, চলো, জিনিসপত্র জমা দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি। সেই তো আবার কারখানায় যেতে হবে। আজ আমি নিশ্চয়ই কোনো না কোনো জায়গা খুঁজে বার করব, তুমি দেখো, যেখানে তোমার বুকে মাথা রেখে রাতে আমি বেশ শান্তিতে একটু ঘুমোতে পারবো। হ্যাঁ এলিজাবেথ। এবার পূর্বের আকাশ লালে লাল করে সূর্য উঠল। চারদিকে লোকজন উঠতে শুরু করেছে। বাচ্চারা কাঁদছে, কলতলায় লাইন দীর্ঘ পড়েছে। গ্রেবার দ্রুত জিনিসপত্র সব গুছিয়ে নিল। আমি ঠিক সময়ে তোমার কারখানায় গিয়ে হাজির হব, দেখো। যদি কোনো কিছু হয়, প্রথমে ফ্রাউ ভিট্টের বাগানে যাবে, না হলে এখানে। ঠিক আছে। এলিজাবেথ উঠে পড়ল। আজকের দিনটা কোনো রকমে কাটাতে পারলে হয়। গ্রেবারের মন খারাপ হয়ে গেল। আজ রাত্রিরে আমরা দুজনে অনেকক্ষণ জেগে গল্প করব, এলিজাবেথ। নিশ্চয়ই। এলিজাবেথ ঘড়ি দেখল। কিন্তু এর্নস্ট, তোমার জিনিসপত্র জমা দিতে সময় লাগবে, আমি বরং যাই। যাও। এলিজাবেথ গ্রেবারের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে দ্রুত পায়ে চলে গেল। ঠিক তখনই গ্রেবার শুনতে পেল কে যেন খিলখিল করে হাসছে। চকিতে ঘুরে দাঁড়ালো। দেখল থামের আড়ালে একটি তরুণী কচি বাচ্চাটাকে তার হাতের তালুর ওপর দাঁড় করিয়ে নাচাচ্ছে, আর বাচ্চাটা ছোট ছোট হাতে মাছ চুল ধরার চেষ্টা করছে। সেই দেখে তরুণী হাসছে। গ্রেবার কিংবা এলিজাবেথকেও লক্ষ্যই করেনি। এই যে, ও ভাই, ও দাদা, এই যে। গ্রেবার এগিয়ে যাচ্ছিল, কে যেন পেছন থেকে ডাকল। ঘাড় ফেরাতেই দেখল কপালে দগদগে ঘা, খোঁড়া পা সেই লোকটা গ্রেবারকে লক্ষ্য করে দ্রুত এগিয়ে আসছে। গ্রেবার অবাক হয়ে গেল। লোকটা খোঁড়াতে খোঁড়াতে এসে ওর সামনে এক টুকরো কাগজ পেতে দাঁড়ালো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। তা না হয় করলেন, কিন্তু কি ব্যাপার? একটু কফি। কফি? তখন গন্ধ পেয়েছিলাম, খুব ভালো গন্ধ, বড্ড লোভ হচ্ছিল। অনেকদিন খাইনি। ভালো কফির স্বাদ কেমন তাই ভুলে গেছি। গ্রেবারও স্বচ্ছ চোখের দিকে তাকালো। মনে হলো চোখ দুটো যেন কি আশ্চর্য চেনা। তখন বললেন না কেন, ভাগাভাগি করে নিতে পারতাম। পঙ্গু লোকটা ম্লান ঠোঁটে হাসল। তখন বলতে পারিনি, পাছে আপনারা আমাকে ভিখিরি ভাবেন। গ্রেবার ঝোলা হাতড়ে কফির কৌটোটা বার করল। এটা আপনি রেখে দিন। লোকটা সংকুচিত হলো। না না, আমাকে এই কাগজে সামান্য একটু দিন। এতে সামান্যই আছে, তাছাড়া আমার কোনো অসুবিধে হবে না। এলিজাবেথের ভাঙা বাড়ির নিচে ছোকরা দারোয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। গ্রেবার প্রথমে খেয়ালই করেনি। দারোয়ানই ওকে দেখে হাত নেড়ে ডাকল, আপনার একটা চিঠি আছে। গ্রেবার আকাশ থেকে পড়ল। আমার চিঠি? হ্যাঁ, আপনার স্ত্রীর। ছোকরা চোখ মিটমিট করে হাসল। আর আপনার স্ত্রীর মানেই আপনার। গ্রেবার কিছু বলল না। খামটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল। গেস্টাপো থেকে পাঠানো হয়েছে। ওপরে লেখা ফ্রয়লাইন এলিজাবেথ ক্রুজে, নিচে ওর ঠিকানা। খামের মুখটা আটা থাকলেও কেউ যে খুলেছে সেটা স্পষ্ট বোঝা গেল। কবে এসেছে? কাল সন্ধেবেলায়। ও চোখের দিকে তাকাতেই গ্রেবার বুঝতে পারল চিঠিটা ওই খুলেছে। খামের মুখ ছিঁড়ে ও চিঠিটা বার করল। সরকারি নির্দেশনামা, আজ সকাল 11টায় এলিজাবেথকে ওদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। গ্রেবার ঘড়ি দেখল, তখনও 10টা বাজেনি। চিঠিটা পকেটে রাখার সময় গ্রেবারের মনে হলো ওর হাতটা মৃদু কাঁপছে, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে।
তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে ছোকরা ওর মুখের প্রতিটি অভিব্যক্তি পড়ার চেষ্টা করছিল। তাই গ্রেবার সহজ হবার ভান করল। আর কিছু নেই? কেন, এটাই কি যথেষ্ট নয়? মনে মনে চমকিয়ে উঠলেও গ্রেবার হাসল। আপনার জানাশোনা কোনো ঘর আছে নাকি? ঘর? ঘর কি হবে? আমার জন্যে নয়, আমার স্ত্রীর জন্যে। ও, যা ভাড়া লাগে দেব। আচ্ছা, খোঁজ রাখব। গ্রেবার আর দাঁড়ালো না। বুঝতে পারল ছোকরা দারোয়ানের চোখ দুটো এখনও ওর পেছনে অনুসরণ করছে। গ্রেবার দ্রুত পা চালালো। একটা ফাঁকা জায়গায় এসে চিঠিটা ও আবার বের করল। ছাপানো ফর্ম, যার থেকে ও কোনো মর্মই উদ্ধার করতে পারল না। এমনকি সইটাও ছাপানো, কেবল এলিজাবেথের নাম আর তারিখটা টাইপ করা। খুব সস্তা ধরনের গেরুয়া রঙের তুলোট কাগজ। তবু হঠাৎ করেই মনে হলো ওর বুকের সমস্ত রক্ত যেন কাগজটা শুষে নিয়েছে। নাকের কাছে কাগজটা তুলে ধরতেই ও মৃত্যুর গন্ধ পেল। ক্যাথরিনের কির্খের সামনে গ্রেবার দাঁড়িয়েছিল। কখন ঘুরতে ঘুরতে এসে পড়েছে ও খেয়ালই করেনি। ঠিক পেছনেই কে যেন অস্পষ্ট স্বরে ওর নাম ধরে ডাকল, এর্নস্ট। চট করে ঘুরে দাঁড়াতেই ও জোসেফকে দেখতে পেল। সৈনিকের লম্বা কালো একটা ওভারকোট পরেছে। গলার স্বরের সঙ্গে পরিচয় না থাকলে গ্রেবার ওকে চিনতেই পারত না। জোসেফ কিন্তু কোনো কথা না বলে সোজা গির্জের মধ্যে প্রবেশ করল। গ্রেবার ডাইনে বাঁয়ে চোখ বুলিয়ে নিল। না, কেউ ওদের লক্ষ্য করেনি। মিনিট খানেক পরে গ্রেবার ওকে অনুসরণ করল। দেখল সংরক্ষিত আসনের মধ্য দিয়ে সতর্ক ভঙ্গিতে ও বেদির দিকে এগিয়ে যাচ্ছে। জোসেফের দেখা দেখি গ্রেবারও ওর পাশে নতজানু হয়ে বসল। জোসেফ ফিসফিস করে বলল, পুলমান ধরা পড়েছেন। কি বললেন? পুলমান আজ ভোরে গেস্টাপোর হাতে ধরা পড়েছেন। এই মুহূর্তে গ্রেবার বুঝতে পারল না পুলমানের গ্রেপ্তারের সঙ্গে এলিজাবেথের চিঠির কোনো সম্পর্ক আছে কিনা। স্থির চোখেও জোসেফের দিকে তাকালো। তাহলে পুলমানও ধরা পড়লেন? জোসেফ চকিতে মুখ ফেরালো। কেন, আপনি কি আর অন্য কারোর কথা ভেবেছিলেন নাকি? গেস্টাপো থেকে আমার স্ত্রীর নামে একটা নির্দেশ এসেছে। তারপর? আজ 11টায় ওদের সঙ্গে দেখা করার কথা বলা হয়েছে। ওটা আপনার কাছে আছে? হ্যাঁ। গ্রেবার চিঠিটা জোসেফের হাতে দিল। পুলমান কি করে ধরা পড়লেন? ঠিক জানি না, আমি তখন ওখানে ছিলাম না। ফিরে আসার সময় দেখলাম পাথরটা যেখানে থাকার কথা সেখানে নেই। সম্ভবত ওকে নিয়ে যাবার সময় পা দিয়ে উনি পাথরটা ঠেলে দিয়েছিলেন। ওটা আমাদের গোপন সংকেত। ঘণ্টাখানেক পরে দেখলাম ওর বইপত্র সব ভ্যানে তোলা হচ্ছে। ওকে অভিযুক্ত করা যেতে পারে এমন কিছু কি ওখানে ছিল? না, আমার তা মনে হয় না। বিপজ্জনক যা কিছু সবই আগে থেকে সরিয়ে ফেলা হয়েছিল, এমনকি টিনের খাবারগুলো পর্যন্ত। গ্রেবার জোসেফের হাতে ধরা কাগজটার দিকে তাকালো। আমি তো ভেবেছিলাম ওর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করব এ সম্পর্কে কি করা উচিত না উচিত। ঠিক সেই জন্যই আমি আপনাকে সতর্ক করে দিতে এসেছিলাম। নিশ্চয়ই ওর ঘরে কিংবা ঘরের আশেপাশে গেস্টাপোর গুপ্তচর এখন সতর্ক দৃষ্টি রাখছে। জোসেফ চোখ বুলিয়ে নিয়ে চিঠিটা গ্রেবারকে ফিরিয়ে দিল। এখন কি করবেন, কিছু ঠিক করেছেন? এই তো সবে পেলাম। কি করব এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি হলে কি করতেন? পালাতাম, জোসেফ নির্দ্বিধায় জবাব দিল। আধো অন্ধকারে প্রজ্বলিত মোমবাতিটার দিকে গ্রেবার স্থির চোখে তাকিয়ে রইল। তারপর বলল, ভাবছি নিজে গিয়ে একবার জিজ্ঞেস করব ওরা কি চায়। ব্যাপারটা যদি আপনার স্ত্রী সম্পর্কে হয় তাহলে ওরা কিন্তু আপনাকে কিছু বলবে না। এলিজাবেথকে ওরা যদি গ্রেপ্তার করতে চাইতো, পুলম্যানের মতো অনেক আগেই ওরা ওকে গ্রেফতার করতে পারত। আমার মনে হয় হয়তো তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, তাই আমি আগে নিজে গিয়ে দেখতে চাই। এক্ষেত্রে পালানোটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। আপনার স্ত্রী কি ইহুদি? না। তাহলে অবশ্য আলাদা কথা। ইহুদি হলে তার নিশ্চয়ই পালানো উচিত। আচ্ছা, আপনার স্ত্রীকে অন্য কোথাও সরিয়ে নেওয়া যায় না? না, বাধ্য শ্রমিক হিসেবে ও এখন সামরিক পোশাক বিভাগে কাজ করছে। বাহ, একদিক থেকে এটা কিন্তু ভালো খবর। সম্ভবত ওরা ওকে গ্রেফতার করবে না। আপনি ঠিকই বলেছেন, এরা যদি চাইতো সরাসরি ওকে গ্রেফতার করতে পারত। আচ্ছা, আপনি কি কিছু অনুমান করতে পারছেন কেন ওরা ওকে ডেকেছেন? ওর বাবা এখন বন্দি শিবিরে রয়েছেন। ওকে গ্রেফতার করার আগে থেকেই একজন মহিলা গেস্টাপোর গুপ্তচর ওদের বাড়িতে থাকত। আমাদের বিয়ে সম্পর্কিত ব্যাপারে ও হয়তো কোনো খবর দিয়ে থাকতে পারে। অসম্ভব নয়, তাহলে বরং আপনি নিজেই যান। আমি গিয়ে বলবো চিঠিটা আমি আজই সকালে পেয়েছি।
এবং কারখানায় ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সেই ভালো। চোখ কান খোলা রেখে সমস্ত ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করবেন। আমার মনে হয় না ওরা আপনার ওপর কোনো রকম প্রতিশোধ নিতে চাইবে। যদি আপনার স্ত্রীকে কখনো লুকিয়ে রাখার দরকার হয়, আমি আপনাকে একটা ঠিকানা দেব। তার আগে একবার ঘুরে আসুন। বিকেলে আমি এখানেই থাকব। জোসেফ ইতস্তত করল। প্যাস্টর বিডেনডিকের স্বীকারোক্তি মঞ্চের সামনে ওই যে অনুপস্থিত বোর্ডটা ঝুলছে, বিকেলে এখানে আমার দেখা পাবেন।